বন্ধুরা, সাপে নেউলের শত্রুতা দুনিয়ার প্রত্যেকটি মানুষই জানে, আর এই শত্রুতার লড়াই দুনিয়ার প্রত্যেকটি মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করে। এই দুই প্রজাতির পশু কৃষকদের বন্ধু হিসাবেও মানা হয়। তার কারণ হচ্ছে শুধু সাপ নয়, বেজিও সেই সমস্ত ইঁদুরদের ধরে মেরে দেয় যারা দিনের পর দিন চাষের ক্ষেতের ওপর ঘুরে ফিরে চাষ নষ্ট করে। কিন্তু এত কিছুর পরেও কৃষকদের সঙ্গে কিছু সমস্যা রয়ে যায়। যদি বেজি বা নেউলের কথা বলা হয় তাহলে এরা শুধু ইঁদুর নয়, সমস্ত ধরনের খাবার খেয়ে থাকে, অর্থাৎ এরা সর্বহারী প্রাণী। আর সেই কারণেই বেজি ইঁদুরদের মারার সাথে সাথে কৃষকদের চাষের ক্ষেতের ফসলও নষ্ট করে থাকে। এবার যদি সাপের কথা বলা হয় তাহলে এরা সম্পূর্ণ মাংসাহারী জীব। সেই কারণে এরা ফসলের উপরে কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ নষ্ট করে না, কিন্তু তাদের দাঁতের মধ্যে লুকিয়ে থাকা বিষ অনেক কৃষকদের জীবন কেড়ে নেয়। তাই দুজনের পার্থক্য দেখা গেলে সাপের থেকে নেউলই ভালো, কারণ সাপের কারণে মানুষের জীবন চলে যায় আর নেউলের কারণে সামান্য ফসল গেলে ক্ষতিই বাকি। আর এরকমটাই ভেবেচিন্তে জাপানিরা 1980 সালে ভারত এবং তার আশেপাশের প্রতিবেশী দেশ থেকে নেউল নিয়ে আসে নিজেদের দেশে। কিন্তু তাদের এই চিন্তা ভাবনা তাদের উপরে যে এতটা ভারী পড়ে যাবে এটা তারা কল্পনাও করতে পারেনি। এই পুরো ঘটনাটি কি ছিল, কেন এই নেউলগুলোকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছিল, সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রকৃতির বিরুদ্ধে গেলে সামান্য ক্ষতিকারক জিনিস কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, জাপানের বহু এলাকায় আজ থেকে প্রায় 40 বছর আগে অবধি, অর্থাৎ সাল 1980 অবধি হাবু প্রজাতির এই সাপ খুবই বড় সমস্যা রূপে দেখা দেয়। আমামি ওশিমা নামে জাপানের একটি দ্বীপে এই সাপেদের রাজ চলত এবং সেখানে কোনো কৃষক টিকতে পারত না। এই প্রজাতির সাপগুলো সাধারণত লোকজন এবং পশু পাখি ভরা এলাকাতে থাকতে বেশি পছন্দ করত। এরা সংখ্যায় এতটাই বেশি ছিল যে প্রায় দিনই কোনো না কোনো কৃষক অজান্তেই এই সাপের গায়ে পা তুলে দিত এবং সাপের কামড়ে প্রাণ হারাতো। এবং আশ্চর্যের ব্যাপার হলো তখনও অবধি জাপানের কাছে সাপ বিরোধী কোনো রকম ওষুধের যোগান ছিল না। সেই সময় জাপান তত উন্নতি হয়নি। হাতে গোনা দু একটা ওষুধ থাকলেও সেগুলোকে অনেকদিন অবধি ভালো রাখার জন্য ঠান্ডা ঘর বা ফ্রিজের দরকার পড়তো। আর সাল 1980 সময়ে জাপানের বহু গ্রাম যারা এই সাপের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাদের কাছে ফ্রিজ তো দূরের কথা, কারেন্ট পর্যন্ত ছিল না। তাই সেই সময় হাজার হাজার মানুষ এই হাবু সাপের কামড়ে প্রাণ হারায়, আর বেশিরভাগ কৃষক নিজেদের চাষবাস ছেড়ে শহরে পালিয়ে যায়। এই সব যখন জাপান সরকারের কানে পৌঁছায় তখন তারা এই হাবু সাপের পুরো বংশকে শেষ করে দেওয়ার মাথা মারে। তাই তারা সাপেদের জানি দুশ্মন বেজির কথা ভাবে। কিন্তু সেই সময় জাপানে প্রাকৃতিকভাবে কোনো বেজির অস্তিত্ব ছিল না। তাই জাপান সরকার ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বেজি জাপানে নিয়ে আসে এবং যে সমস্ত এলাকায় হাবু সাপের উৎপাত বেশি ছিল সেই সমস্ত এলাকায় বেজিদের ছেড়ে দেওয়া হয়। এবং আমরা সবাই জানি যে বেজি সাপেদের থেকে বেশি ফুর্তিলা হয়। শুধু তাই নয়, কোবরা সাপের নিউরোটক্সিন বিষের প্রতিরোধকও এদের শরীরে থাকে, অর্থাৎ কোবরার বিষ এদের শরীরে কোনো ক্ষতি করতে পারে না। এবং এই হাবি প্রজাতির সাপের মধ্যেও এই নিউরোটক্সিন বিষ থাকে, অর্থাৎ হাবু সাপ যদি বেজিদের কামড়ে দেয় তাহলেও এদের কোনো ক্ষতিই হবে না এবং যতক্ষণ না সে সাপেদের ভবলীলা ভঙ্গ করছে ততক্ষণ পর্যন্ত সে থামবে না। বেজিদের আরও একটা প্রকৃতি হচ্ছে যে এরা নিজেদের পেট ভরানোর জন্য সাপেদের শিকার করে। শুধু তাই নয়, এদের যদি পেট ভরাও থাকে তাও এরা যদি কোনো সাপ দেখতে পায় তাহলেও তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। এই সব কারণেই জাপানিরা বেজির ওপর একটু বেশি ভরসা রেখেছিল। তো তাদের প্ল্যান কি আদৌ সফল হয়েছিল? পুরোপুরি না হলেও কিছুটা সফল হয়েছিল, কেননা এখানে সব থেকে বড় সমস্যা এটা ছিল যে হাবু সাপের প্রজাতি ছিল নিশাচর, আর বেজিরা রাতের বেলা শিকার করে না এবং এটাই সব থেকে বড় সমস্যা রূপে দেখা দেয়। কেননা হাবু সাপের কামড়ে সেই সব কৃষকরাই অধিকাংশ মারা গেছে যারা রাতের বেলা কোনো কারণে জমিতে যেত। এমনকি কোনো কোনো সাপ তো রাতের বেলা কৃষকদের বিছানায় ঢুকে যেত। আর এই কারণেই বেজিদের সাথে এই সাপের মোকাবেলা খুবই কম হতো। কখনো কখনো খাবার খুঁজতে কিংবা বৃষ্টিতে সাপের গর্ত জলে ভরে গেলে তবেই তাদেরকে দিনের বেলা বাইরে দেখা যেত এবং তখন তারা বেজিদের হাত থেকে রেহাই পেত না। কিন্তু সব মিলিয়ে জাপানিদের এই মিশন ততটাও সফল হয়নি যতটা তারা আশা করেছিল। তার উপর এই মিশনের সাইড ইফেক্টসও ধীরে ধীরে দেখা দিতে থাকে। আসলে সেই পরিমাণে সাপেদের শিকার করতে না পেরে বেজিরা জাপানের এক দুর্লভ প্রজাতির ছোট খরগোশদের টার্গেটে নিতে থাকে। আমামি ওশিমা নামের এই দ্বীপে একমাত্র এই প্রজাতির খরগোশ পাওয়া যেত, তাই এদেরকে আমামি খরগোশও বলা হতো।
এই কারণে ইউনেস্কো এই খরগোশকে দুর্লভের শ্রেণীতে ফেলেছে। শুধু তাই নয়, বেজিরা সেখানকার আরও অন্যান্য পাখিদেরও বিলুপ্তর পথে পাঠানো শুরু করে। তারা গাছে উঠে পাখিদের বাসা থেকে তাদের ডিম খেয়ে নিত, এমনকি তারা ক্ষেতের ফসলও খেয়ে ফেলতো। তাই যে কারণে তাদেরকে সেই দ্বীপে আনা হয়, সেই ব্যাপারে তারা সফল না হলেও নিজেদের সংখ্যা বৃদ্ধিতে তারা 100% সফল হয়েছিল। 1980 সালে মাত্র 20টার মতো বেজি এই দ্বীপে ছাড়া হয়েছিল এবং তার ঠিক 20 বছর পর অর্থাৎ 2000 সালে বেজিদের সংখ্যা গিয়ে পৌঁছায় 50,000-এ। বেজিরা জাপানের প্রধান পশু পাখিদের বহু সংখ্যায় শিকার করতে শুরু করে, ফলে জাপানিরা ঠিক করে যে তারা বেজিদের সেখান থেকে তাড়াবে। কিন্তু এটা ততটাও সহজ ছিল না, কেননা বেজির মতো এরম ফুর্তিলা প্রাণী ধরা কোনো ছেলে খেলা নয়। তাই জাপান সরকার সেই সমস্ত এলাকায় ক্যামেরা লাগায় যেখানে বেজিদের সংখ্যা অনেক বেশি ছিল। এই ক্যামেরার সাহায্যে বেজিদের গতিবিধির ওপর নজর রাখা হয় এবং তারা যে রাস্তা দিয়ে বেশি যাতায়াত করে সেই সমস্ত রাস্তায় তাদের ধরার জন্য এক ধরনের বিশেষ খাঁচা রাখা হয়। এমনকি বেজিদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে তাদের এলাকায় অনেক বেশি পরিমাণে রেখে দেওয়া হয়। তাছাড়াও কুকুরদেরও বেজিদের আস্তানা খোঁজার ট্রেনিং দেওয়া হয়। এইসব কুকুরগুলো খুব সহজেই বেজিদের আস্তানা খুঁজে বার করতে এবং সেই সব জায়গায় বিষ মেশানো খাবারের সাথে সাথে খাঁচাও রাখা হয়। জাপানিদের এই মিশন শেষ পর্যন্ত সফল হয় এবং 2018 সাল অবধি সত্যি জাপানে পুনরায় আর কোনো বেজির অস্তিত্ব থাকে না। তো এই ঘটনা থেকে একটাই জিনিস শেখা যায় যে মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, প্রকৃতির নিয়মের সাথে ছেলেখেলা করার মতো সাহস তাদের করা উচিত নয়। তাই কখনো কখনো প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মের সাথে চলতে দেওয়াই ভালো। নিজেদের সুবিধার জন্য প্রকৃতির নিয়মের হেরফের করলে সেটা হয়তো আরো বড় রূপ নিয়ে আবার আমাদের উপরই ফিরে আসবে। বন্ধুরা, এই ছিল জাপানের সাপ সরানোর জন্য বেজিদের নিয়ে আসার গল্প। এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সকলকে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে দেয় সবার আগে আপনার কাছে।